প্রিয় ছাত্রছাত্রী, আমি রাজশ্রী ম্যাম। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পটা আমরা পড়ে শুনব এবং চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তা চলো শুরু করা যাক। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হল ঘরে জন ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে। অর্থাৎ তাহাদের মোটঘাট মানে তাহাদের জিনিসপত্র লইয়া 6 জন বাঙালি ওই পুলিশ স্টেশনের যে হলঘরগুলো থাকে সেখানে বসে আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তরঙ্গ ও ছোট বড় পুঁটলি খুলিয়া তদারকি শুরু করিয়া দিয়েছেন। জগদীশবাবু কী করছেন? তাহাদেরকে সার্চ করছে। তাহাদের টিনের তরঙ্গ মানে টিনের যে বাক্সগুলো হয় সেগুলোকেই বলা হচ্ছে টিনের তরঙ্গ। আর যে মোটঘাট বলা হচ্ছে এই ছোট বড় পুঁটলি, টিনের তরঙ্গ, এগুলোকেই মোটঘাট বলা হয়েছিল। এই জিনিসগুলো খুলে জগদীশবাবু সেগুলো এক কথায় বলতে গেলে সার্চ করছে, তদারক শুরু করিয়া দিয়েছেন। কারণটা আমরা পরে জানতে পারবো যে কেন করছেন, কে জগদীশবাবু। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। তাহলে এখানে জগদীশবাবু কি করেছেন? যে 6 জনের এই ছোট বড় পুটলি মোটঘাট সার্চ করছিলেন তাহাদের মধ্যে একটি লোককে জগদীশবাবুর অত্যন্ত সন্দেহ হইয়াছে। তাহাকে কি করেছে? একটা আলাদা ঘরে আটকে রেখেছে। ইহারা সকলেই উত্তরব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। ইহারা কি করত? উত্তরব্রহ্মে বর্মা অয়েল বলে একটা কোম্পানি ছিল, সেই তেলের কোম্পানিতে সেখানে খনির কারখানার মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। সেখানের জল হাওয়া সহ্য হয়নি বলে তারা চাকরির উদ্দেশ্যে রেঙ্গুন বলে একটা জায়গা, সেখানে চলে এসেছেন। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। ইহাদের সবার নাম ধাম বিবরণ জিনিসপত্র সব পরীক্ষা করা হয়ে গেল, কিন্তু এখানে একটা গল্প আছে। এখানে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক বলে একজন আছে, তাকে খোঁজার জন্যই এত কিছু করা। সেই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। লোকটি কাশিতে কাশিতে আসিল। অত্যন্ত ফর্সা, রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সহসা আকাঙ্ক্ষা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে। ভয় হয়, এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুক্ত হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ সোলানাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলে অপূর্ব? অত্যন্ত ফর্সা রং নিমাইবাবুর সম্মুখে যাকে হাজির করা হলো সেই লোকটিকে, সেই লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত তার ফর্সা রং। সেই লোকটি হলেন সব্যসাচী, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, যাহাকে তারা খুঁজছিলেন। তাকেই নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং,
রোদে পুড়ে যেন তামাটে হইয়াছে। তার বয়স কীরকম? তার বয়স 30-32-এর বেশি নয়। এই সব্যসাচীর বর্ণনাটা কিন্তু পরীক্ষায় আসে। কিন্তু ভারী রোগা দেখাইল, এইটুকু কাশিতেই যেন সে হাঁপিয়ে গেল। সহসা আকাঙ্ক্ষা হয়, সহসা ভয় হচ্ছে যে সংসারের মনে হয় বেশি দিন তার আর মেয়াদ নেই, বেশি দিন হয়তো সে বাঁচবে না। ভিতরে কি একটা রোগে তাকে দেখে মনে হচ্ছে দ্রুত বেগে যেন ক্ষয়ের দিকে ছুটছে। কেবল সে আশ্চর্য রোগা মুখের অদ্ভুত চোখের দৃষ্টি, এই হলো তার বিবরণ। অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাইয়াছিল। এই প্রশ্নটা খুবই আসে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু রানাই বজায় আছে। কি বলো অপূর্ব? এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। এতক্ষণ তো অপূর্ব তাহাকে অবাক হয়ে দেখছিল, তারপর তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ঘুরিয়ে নিল এবং হাসিটা চেপে রাখল। তার হাসি পেল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বললেই চলে। তার মাথার সামনের দিকে চুলগুলো খুব বড় বড়, কিন্তু ঘাড় ও কানের দিকে প্রায় নেই বললেই চলে। এমন মানুষকে কেমন দেখতে লাগবে? এমনি ছোট করিয়া ছাটা, এমনই করিয়া ছাটা। মাথায় আবার চেরা সিথি, অর্থাৎ মাথার সামনে মাঝখানে যে সিথি, আর দুই দিকে চুলটা আঁচড়ানো। অপর্যাপ্ত তৈলনিষিক্ত, অপর্যাপ্ত দেখতে কেমন লাগছে? তৈলনিষিক্ত, কঠিন, রুগ্ন, কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। চুল হইতে ওই এমন একটা গন্ধ, তেল মেখেছে, নেবুর তেলের গন্ধ, ঘরটা ভরে উঠেছে একদম ওই তেলের গন্ধ। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। গায়ে কি ছিল? জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কি অংশ দেখা যাইতেছে। তাহার বুক পকেটে কি দেখা যাইতেছে? একটা রুমালের কিছুটা অংশ দেখা যাইতেছে। কি অংশ মানে? কিছুটা অংশ দেখা যাইতেছে, পুরোটা না। তার মধ্যে আবার একটা বাঘ আঁকা রয়েছে, সেটাও দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নেই, মানে পাঞ্জাবির মধ্যে অনেকে যে উত্তরীয়গুলো নেওয়া হয়, ওড়না বলে যেটাকে, অনেক ছেলেরাও ব্যবহার করে, সেগুলো নেই তার পরনে। তার পরনে কী ছিল? এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব আসে পরীক্ষায়। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, অর্থাৎ ছেলেরা যে ধুতিটা পরে, সেই ধুতিটা ছিল বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি। পায়ে সবুজ রঙের ফুল মোজা। পায়ে কী রঙের মোজা ছিল? সবুজ রঙের। আর হাঁটুর উপরে লাল, আবার সেটাকে ফিতা দিয়ে বাঁধা, বার্নিশ করা পামসু বার্নিশ করা। তলাটা মজবুত ও টেকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। তলাটা আবার মজবুত ও টেকসই করার জন্য লোহার নাল যেগুলো পাওয়া যায় সেটা দিয়ে আবার জুতোটা বাঁধানো। হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। হাতে কি ছিল? একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। ছড়িটা যেসে নয়, সেটা আবার হরিণের শিঙের হাতল দেওয়া। কিসের ছড়ি? বেতের ছড়ি। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। অর্থাৎ জাহাজে করে তারা এসেছিলেন, এই কয়দিনের জাহাজের ধকলে সব নোংরা হয়ে উঠেছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, ইহার আপাদমস্তক মানে ইহার মাথা থেকে পা অবধি অপূর্ব বারবার দেখল। নিরীক্ষণ করিয়া কহিল মানে বারবার খুব ভালোভাবে দেখে কহিল, কাকাবাবু, মানে কাকাবাবুকে, ওই নিমাইবাবুকে অপূর্ব কাকাবাবু বলে ডাকে। এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যেন এ নয়, তার আমি জামিন হতে পারি। অপূর্ব এই কথা নিমাইবাবুকে বলল। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্বর কথা শুনে নিমাইবাবু কী করে রইলেন? নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? নিমাইবাবু অপূর্বর কথা শুনে হাসলো এবং ঘাড় নাড়লেন, এবং ওই
সব্যসাচী যাকে খুঁজছে তাকেই জিজ্ঞেস করছেন, তোমার নাম কি হে? আজ্ঞে, উনি বলছেন, ওই যে যার বর্ণনা দেওয়া হচ্ছিল সেই লোকটি বলছেন, আজ্ঞে গিরিশ মহাপাত্র। অর্থাৎ উনি ওই সব্যসাচীর ছদ্মনাম ধরে বলছেন গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র, তুমিও তেলের খনিতেই কাজ করেছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। ওই নিমাইবাবু তখন বলছেন, একদম মহাপাত্র, তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? ওই গিরিশ মহাপাত্রকে, ওই সব্যসাচী হলো এখানে গিরিশ মহাপাত্র, জিজ্ঞেস করছেন, তুমি রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি, মানে ভালো করে তো পুলিশ তল্লাশি করেছে। দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। তাহার ট্যাগ হইতে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে খুব কোয়েশ্চেন আছে। তাহার অপূর্ব ট্যাগ কাছ থেকে কি পাওয়া গিয়েছিল? তাহার ট্যাগ হইতে কি বাহির হইল? একটি টাকা ও গন্ডা 6 পয়সা। একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল। পকেট হইতে আর কি বাহির হইল? একটা লোহার কম্পাস বাহির হইল, আবার মাপ করিবার কাঠের একটা ফুট রুল বাহির হইল। কাঠের মাপ করা যে ফুট রুলগুলো দিয়ে করা হয়। কয়েকটা বিড়ি, আর কি পাওয়া গেল? কয়েকটা বিড়ি পাওয়া গেল, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। বিড়ি পাওয়া গেল, একটা দেশলাই পাওয়া গেল, আবার একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। গাঁজার কলকে পাওয়া গেল। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আজ্ঞে না। তবে এ বস্তুটি পকেটে কেন? আজ্ঞে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। গিরিশ মহাপাত্র জবাব দিচ্ছেন, আমি খাই না, তবে পকেটে কেন? নিমাইবাবু জিজ্ঞেস করছে, ওই পথে কুড়িয়ে পেয়েছিলাম, যদি কারো কাজে লাগে। লোকের জন্য উনি আবার পকেটে নাকি ওটা তুলে রেখেছেন। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। জগদীশবাবুকে নিমাইবাবু হেসে বলছেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে আবার পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই। মানে জগদীশবাবুকে যখন নিমাইবাবু বলল এই কথাটা, তখন জগদীশবাবু নিমাইবাবুর এই কথাটা শুনে ক্ষণকাল মৌন থাকিয়া, মানে খানিকক্ষণ চুপ থাকিয়া তারপরে বলিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তো তোমাদের দেখা যাচ্ছে বাবা, তা বললেই পারতে খাই। কিন্তু কদিনই বা বাঁচবে? এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শুনো। এখানে বুড়ো মানুষটা বলতে কাকে বলা হয়েছে? এই কোয়েশ্চেনটা খুবই আসে, জগদীশবাবুকে বলা হয়েছে। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আজ্ঞে না, মাইরি খাইনে। মহাপাত্রকে? ওই যে ওই লোকটি, যে লোকটির পকেট থেকে এত কিছু পাওয়া যাচ্ছে, যে লোকটি সব্যসাচী, যে লোকটি গিরিশ মহাপাত্র, ওই মহাপাত্র। মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই। তবে ইয়ার বন্ধু মানে প্রিয় বন্ধু কেউ যদি তৈরি করে দিতে বলে, তাকে আবার নাকি তৈরি করে দেয়। এই মাত্র, এইটুকুই, নইলে নিজে খাইনে। উনি আবার নিজে খায়েন না, ওনাকে কেউ তৈরি করে দিতে বললে উনি দেন। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, জগদীশবাবু রেগে গেল, রেগে গিয়ে কহিলেন, দয়ার সাগর, পর কেসে যদি নিজে খাইনে। এটা খুব ইম্পর্টেন্ট, পর কেসে যদি নিজে খাইনে। মিথ্যেবাদী কোথাকার। অপূর্ব কহিল, অপূর্ব এতক্ষণ সব শুনছিল বসে বসে, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? নিমাইবাবু তখন বললেন সব দেখে শুনে ওই গিরিশ মহাপাত্রকে, যে তুমি এখন যেতে পারো। তার সন্দেহ দূর হয়ে গেছে। জগদীশবাবুকে জিজ্ঞেস করছেন, কি বলে জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন,
কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভায়া। আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্যি। ওনারা ভাবছেন যাকে খুঁজছি সে তো এ হতে পারে না, সে তো এ নয়, এরকম তো তার চেহারা নয়। আসলে সব্যসাচী তো ছদ্মবেশে রয়েছে, ওদের সামনেই রয়েছে, কিন্তু ওরা ধরতে পারছে না। একে দেখে তো মনে হচ্ছে না সব্যসাচী। তাই বলছে আমাদের কাছে তো খবর আছে যে বর্মায় এসেছে, তাই রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। ওনারা ভাবছে তাহলে গেল কোথায়? কিছুই নিশ্চয়ই বলা যায় না ভাবা হয়। আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। সে যেন বর্মায় এসেছে এ খবর সত্য। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। জগদীশবাবু তখন বড়বাবুকে বলছে, মানে এখানে নিমাইবাবুকেই বড়বাবু বলা হয়েছে। এই সে গিরিশ মহাপাত্র ওকেই বলছে জানোয়ার, ওনাকেই জানোয়ার বলছে। ওনাকে ওয়াচ করার দরকার নেই, মানে ওনাকে লক্ষ্য রাখার দরকার নেই, মানে এ হতে পারে না। এমন মাথায় লেবুর তেল লাগিয়েছে যে থানা শুদ্ধ লোকের মাথাটাই ধরে গেল। বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবু মানে নিমাইবাবু কেন হাসছে। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। এখানে অপূর্ব পুলিশ স্টেশন হতে বাইরে চলে আসলো এবং তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র, মানে ওই গিরিশ মহাপাত্র যাকে নিয়ে এতক্ষণ সার্চ চলছিল, তিনিও তার ভাঙা টিনের তোরঙ্গ, ভাঙা টিনের বাক্স, চটাই জড়ানো ময়লা বিছানা, বান্ডিল সব বগলে চেপে ধরে ধীর পদে উত্তর দিকের রাস্তা ধরে, কোন দিকের রাস্তা ধরে? উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। আশ্চর্য, এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। আশ্চর্য, এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনাও ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। অপূর্ব অবাক হলো যে সব্যসাচী এত বড় ধরাও পড়িল না। বাসায় ফিরিয়া দাড়ি গোঁফ কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যাহ্নিক স্নানাহার, পোশাক পরা, আপিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কী যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার ইহাতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। অর্থাৎ বাসায় ফিরিয়া অপূর্ব সব কাজই করিল, দাড়িগোঁফ কামানো হইতে সান্ধ্যাহ্নিক মানে সন্ধ্যাবেলায় যে ঠাকুরের নাম জপ করা হয় সেই সান্ধ্যাহ্নিক, স্নানাহার মানে স্নান করে আহার করা, পোশাক পরা, অফিস যাওয়া, সবই করিল, কোনো কাজকর্মই তার বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কী যে সে ভাবিতে লাগিল, ওই কাজের মধ্যেই কী যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপারেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া সব কাজ করছে, কিন্তু চোখ কাল সকল সাংসারিক ব্যাপার থেকে বিচ্ছিন্ন হয়ে কোথায় যেন এক অজ্ঞাত পরিচয় রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল। মানে ওই যে গিরিশ মহাপাত্র তার চিন্তাতেই অপূর্ব যেন ধ্যানের মধ্যে রয়েছে। এই অত্যন্ত অন্যমনস্কতা তলওয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল। এত অন্যমনস্ক অপূর্বকে দেখে তলওয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে চিন্তা মুখে জিজ্ঞেস করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? অপূর্ব তখন বলছে, কই না। তলওয়ারকার আবার জিজ্ঞেস করছে, বাড়ির খবর সব ভালো তো?
অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাস এতক্ষণ অপূর্বকে এই প্রশ্নগুলো করছিলেন। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। টিফিনের সময় রামদাস আর অপূর্ব একসাথে বসে জলযোগ করিত, মানে টিফিন খেত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। রামদাসের ওই স্ত্রী একদিন অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। কি অনুরোধ করিয়াছিলেন? যে যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয় নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতে হইবে। মানে রামদাস দেখতো যে অপূর্ব একা থাকে, তার বাড়ির কেউ এখানে থাকে না, এখানে কোনো মহিলা নেই, তাই ওই রামদাসের স্ত্রী ভদ্রতা, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তাই অপূর্বকে বলেছিলেন যতদিন তোমার মা কিংবা অন্য কোনো নারী এদেশে না আসে বা উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতে, মানে এই ছোট বোনের হাতের তৈরি যা হোক যৎসামান্য যা বানায় মিষ্টান্ন প্রতিদিন তাকে অপূর্বকে গ্রহণ করিতেই হইবে, এটা অনুরোধ করেছিলেন এবং ওই রামদাসের স্ত্রী চেয়েছিলেন। উনি খুবই ভালো মনের মানুষ ছিলেন। অপূর্ব রাজি হইয়াছিল। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। অফিসের একজন পিয়াদা ছিল, তিনি ব্রাহ্মণ, তিনি এই সকল বহিয়ে আনত। আজও সেই নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, আজও প্রত্যেক দিনের মতো পাশের ঘরটায় সেই খাবার বস্তুগুলি যখন ওই পিয়াদা সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজের কথা পারিল। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। তখন অপূর্ব খেতে খেতে এই কথাটা বলল যে কাল অপূর্বর ঘরে সব চুরি হয়ে গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরে সেই খ্রিস্টান মেয়েটির কৃপায়, উপরে অপূর্ব যে ঘরে থাকতো তাহার উপরে একজন খ্রিস্টান মেয়ে থাকতো, তার কৃপায় টাকা কড়ি ছাড়া সমস্ত বাঁচিয়েছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। সে চোর তাড়িয়ে দিয়েছে এবং দরজায় নিজের তালা বন্ধ করে দিয়েছে। আমি বাসায় পৌঁছেলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সে চোরও তাড়িয়ে দিয়েছিল সেই খ্রিস্টান মেয়েটি, আবার নিজের তালাটাও ওই অপূর্বর ঘরে দিয়ে দিয়েছিল। আবার অপূর্ব বাসায় পৌঁছালে অনাহত সেই মেয়েটি অপূর্বর ঘরে ঢুকিয়া জিনিসপত্র সব গুছিয়েও দিয়েছিল। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়েছে, আবার সমস্তটা ফর্দ করেও দিয়েছে যে কি আছে আর কি গেছে, কতটা চুরি হয়েছে আর কতটা আছে, যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। অপূর্ব বলছে ওই মেয়েটি যা হিসাব করে দিয়েছে তা বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্ট এত হিসাবের পক্ষেও বিস্ময়কর, অবাককর, বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। রামদাস কহিল তারপর? রামদাস এসব শুনে অবাক হয়ে কহিল তারপর? অপূর্ব বলিল তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ার গিয়েছিল, ইত্যবৎসরে এই ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি, আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। অপূর্ব বলিল যে তেওয়ারি তো ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ার গিয়েছিল, ইত্যবৎসরে এই ব্যাপার। তার বিশ্বাস এই কাজ এছাড়া আর কেউ করেনি, কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। তারপর? রামদাস আবার জিজ্ঞেস করছে তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। পুলিশে খবর দিতে গেলে পুলিশের দল এমন কাণ্ড করলো, এমন তামাশা দেখালো যে ও কথা আর মনেই হলো না।
এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনিধারী বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনিধারী বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। এই বলতে বলতে অপূর্ব রামদাসের সাথে এই কথা গল্প করতে করতে তাহার সেই থানার গিরিশ মহাপাত্র আর তার পোশাক পরিচ্ছদ এমন দেখেছে সেটা মনে পড়লে তার যেন এমন হাসি পেল, যেন সে হাসিতে দম আটকে যাওয়ার উপক্রম। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নালকোঠা পামসু, তাহার লেবুর তেলের অন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাজার কলিকাঠির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, অর্থাৎ হাসি থামিলে অপূর্ব আবার কী করিল, সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতি ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা, তাহার রুচি, তাহার বলবীর্য, তাহারও সেই রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নালকোঠা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাজার কলিকাঠির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ার কর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। এইরকম নির্বোধ আহম্মক হতে কেউ কখনো দেখেনি, অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। অর্থাৎ পুলিশ গভর্নমেন্টের কত টাকাই না বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে, অথচ আজকের মতো এরকম নির্বোধ হতে অপূর্ব কোনোদিন এই পুলিশকে দেখেনি। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার আবার লজ্জা এই যে এদের যিনি কর্তা, মানে এদের যিনি কর্তা হচ্ছেন ওই নিমাইবাবু, এদের যিনি কর্তা কে, নিমাইবাবু, তিনি আবার আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করিয়ে দিয়েছিলেন। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে এটুকুই থাক, এর থেকে বেশি একেবারে দিলে তোমাদের ধৈর্য থাকবে না। তোমরা এটুকুই যদি ভালো করে শুনে বুঝে নাও, তাহলে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে অবশ্যই তোমরা এর উত্তর দিতে পারবে এবং অবশ্যই তোমরা একটা ভালো ফল করতে পারবে। পরের আর একটা ভিডিওতে নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেব। তো এখানে লাস্ট যে লাইনটা ছিল একবার বলে দিই। অপূর্ব কী কহিল? অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে তিনি কর্তা। অপূর্বর কেন লজ্জা হয়েছিল? যে এই যে যিনি পুলিশের কর্তা এখানে কাকে বলা হয়েছে? ওই নিমাইবাবুই ছিল এখানে পুলিশের কর্তা। সে কার আত্মীয় ছিল? তিনি অপূর্বর আত্মীয় ছিল। এগুলো যদি ভালো করে বুঝে নাও, এটা যদি ভালো করে শুনে নাও, এখান থেকে কোয়েশ্চেনের উত্তর দেওয়া তোমাদের খুবই সহজ হবে, শুধু একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে এখানে নিমাইবাবু ছিল পুলিশের কর্তা এবং তিনি ছিল অপূর্বর আত্মীয়, এই জন্যই অপূর্বর লজ্জা লাগিল। আর তিনি ছিলেন অপূর্বর পিতার বন্ধু। আর সেই নিমাইবাবুকে কে চাকরি করে দিয়েছিলেন? অপূর্বর পিতা, বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন। আজকের মতো এটুকুই থাক, দেখা হবে নেক্সট দিন।